সালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম অমলান। বর্তমানে পড়াশোনা করতেছি বুয়েটে। আর আমার দেশের বাড়ি রাজশাহীতে। আমি বুয়েটে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আছি। আমার স্কুল ও কলেজ জীবন ভালো ছিল। মানে ওই সময় আমি সবসময় ১ম স্থান অর্জন করছি সবগুলা শ্রেণীতেই। তো অনেক ভালো লাগতো ওই সময় আসলে ছোটবেলায় এই অনুভূতিটা অনেক ভালো ছিল। একদম ছোটবেলায় তখন আসলে বুয়েট সম্পর্কে আমার ধারণা ছিল না। তখন বুয়েটে পড়ার স্বপ্ন দেখি নাই। কিন্তু যখন হচ্ছে আস্তে ধীরে ক্লাস 7-8 এর পর আমার গণিত সাবজেক্টের প্রতি একটা ভালোবাসা তৈরি হয়, তখন থেকে আসলে আমার ইচ্ছা ছিল যে আমি বুয়েটে পড়াশোনা করব বা ইঞ্জিনিয়ারিং করব। আমার ক্ষেত্রে আসলে বিষয়টা অন্যরকম। আমি যেটা বললাম যে আমার একটা বিষয় যে গণিত আর বিজ্ঞান এটার প্রতি একটা আলাদা রকমের ভালোবাসা ছিল। তো এটার জন্য এটাই আমাকে আসলে পড়াশোনার প্রতি আটকে রাখত। যখন ব্যর্থ হতাম তখন আসলে আমি চিন্তা করতাম যে আসলে আমাদের যে একটা মানে আ প্রভার্ব যে ইংলিশে আছে যে "ফেইলিউর ইস দ্য পিলার অফ সাকসেস" দ্যাট মিনস আসলে ব্যর্থ হইতে কিন্তু মানুষ একসময় সফল হয়। তো সফলতার পিছনে কিন্তু অনেক ব্যর্থতার কারণ থাকে। তো এইটা চিন্তা করে আমি মানে আবার চেষ্টা করতাম। আচ্ছা, এই ৩ টাই আসলে বুয়েটে ভর্তি পরীক্ষার জন্য পরিশ্রম, বুদ্ধি, তারপরে আত্মবিশ্বাস এই ৩ টারই খুবই অনেক বেশি গুরুত্বপূর্ণ। পরিশ্রম না করলে সে আসলে পড়াশোনা কন্টিনিউ করতে পারবে না। যে অনেক বেশি পড়াশোনা করতে হয় আসলে বুয়েটে চান্স পাইতে গেলে। তার সাথে হচ্ছে বুদ্ধিমত্তা অবশ্যই থাকা লাগবে। আর হচ্ছে আমি যতটুকু মনে করি আত্মবিশ্বাসটা সবচাইতে বেশি জরুরি। শুধুমাত্র বুয়েটে চান্স পাওয়ার জন্যই না, আমাদের জীবনে চলার পথে সব জায়গাতেই কিন্তু আত্মবিশ্বাসের অনেক বেশি গুরুত্ব আছে। তো পরীক্ষার হলে আসলে আমরা পরিশ্রম করে, পড়াশোনা করে পরীক্ষার হলে গিয়ে যদি সেটা আউটপুট দিতে না পারি সেটা কিন্তু একটা সমস্যা। তো অনেক স্টুডেন্ট নিজের উপরে বিশ্বাস থাকে না যে আমি চান্স পাইতে পারি। এটা একটা ভয় কাজ করে। তখন আসলে পরীক্ষাটা তার খারাপ হয়। এজন্য আত্মবিশ্বাস থাকলে দেখা যায় কি যেকোনো কিছু সাহসের সাথে হ্যান্ডেল করা যায়। আ আমার আসলে গণিত আর বিজ্ঞানে দক্ষ হওয়ার চাইতে আমার যতটুকু বেশি মনে হইতো যে আমি একটা টাইমে কৌতূহলী ছিলাম অনেক বেশি। আমি জানতে চাইতাম। আমার যদি একটা কাহিনী গল্প বলি সেটা হচ্ছে যে আমার ম্যাথ টিচার যিনি ছিল সাদেকুল ইসলাম রাজু স্যার। তো উনি বেশ কয়েকদিন আমাদের হচ্ছে 7, 8, 9 এ ম্যাথ পড়াইছে। তো উনি যখন ক্লাস শেষ করত তখন জানতো যে অম্লান হচ্ছে লাস্টে একটা কোয়েশ্চেন করবে। আমি সবসময় কৌতূহলী স্টুডেন্ট ছিলাম আর আমার জানার আগ্রহ ছিল। তো ম্যাথ আর সায়েন্সের প্রতি আমি যতটুকু মনে করি যে এখানে জানার আগ্রহটা বেশি আসলে কাজ করে। যে আমার পড়াশোনাটা এইজন্য হওয়া উচিত না যে আমি আসলে পরীক্ষায় ভালো করতে চাই বা ফার্স্ট হইতে চাই। হ্যাঁ, এটা অবশ্যই দরকার। কিন্তু আমাদের আসলে আল্টিমেট গোলটা থাকা উচিত যে আমি জানতে চাই বিষয়টা। এখানে কি আছে আসলে? এর রহস্যটা কি? পিছনে কারণটা কি? কেন ঘটতেছে? কেন হইতেছে? সূত্রটা কেন আসলো? এই জানার আগ্রহটা যখন স্টুডেন্টের থাকবে তখন দেখা যাবে যে তারা নিজেরা তাদের বেসিকটা ক্লিয়ার হবে এবং ম্যাথ বা সায়েন্সে দক্ষ হইতে পারবে। স্কুল জীবনে একটা বই আমাকে অনেক বেশি অনুপ্রেরিত করেছে। সেটা হচ্ছে আমি একটা বই বারবারই অনেকবার হচ্ছে পড়তাম, প্রায়ই পড়তাম। সেটা হচ্ছে 'বিশ্বের ১০০ মহামনীষীর জীবনী।' তো ওইখানে আমি দেখতাম যে অনেক গণিতবিদ, তারপরে অনেক বিজ্ঞানীদের জীবনী ছিল। ওইগুলো আমার অনেক অনুপ্রাণিত করত যে ওরা আসলে কিভাবে লাইফে স্ট্রাগল করছে শুধুমাত্র একটা রহস্য উন্মোচন করার জন্য। যে মানে যদি মাইকেল ফ্যারাডের গল্পই বলি, তো উনি তো আসলে বইয়ের সেলাই করার দোকানে কাজ করত। তো আমরা কিন্তু আমাদের কাছে বই আছে, সবকিছু আছে, ভিডিও রিসোর্স আছে। কিন্তু আমরা তাও পড়াশোনা করি না। কিন্তু উনি যখন আসলে বই সেলাই করার কাজ করত, দিনে কাজ করত আর রাতে ওই বইগুলা পড়ত। তার বিজ্ঞান রিলেটেড বইগুলো অনেক ভালো লাগতো। তো ওই ধরনের বই যখনই তার কাছে আসতো, সে ওই বইগুলা পড়তো এবং শেষ করত। তার এতটা আগ্রহ ছিল। তার কোনো সিলেবাস ছিল না, পরীক্ষা ছিল না, তাও কিন্তু আগ্রহের বশে সে এগুলা পড়ছে। তো এই যে আমাদের গল্পগুলা আগের বিজ্ঞানীদের, তারপরে গণিতবিদদের গল্পগুলা, এগুলো আমাকে অনেক অনুপ্রাণিত করত। যে আমার মনে হইতো যে আসলে কৌতূহলের বশে মানুষের জীবনও স্যাক্রিফাইস করে দেওয়া যায়। হ্যাঁ, অবশ্যই সময় ব্যবস্থাপনা বা পড়ার পরিকল্পনা নিয়ে আমার টিপস আছে। কারণ হচ্ছে আমি যতটুকু মনে করি যে আমি যখন স্কুল লাইফে পড়াশোনা করতাম, আমি একটা রুটিন সবসময় রাখতাম। যে আমি হচ্ছে দিনের এই টাইমটা আমি এই সাবজেক্টটা পড়বো, ওই টাইমটা ওই ২ ঘন্টা আমি এই সাবজেক্ট সময় দিব। পুরা সাপ্তাহিক আমার একটা রুটিন থাকতো। এরকম রুটিন থাকলে হয় কি যে কোনো সাবজেক্টে আসলে অবহেলা হয় না। প্রত্যেকটা সাবজেক্টের প্রিপারেশনই ইকুয়াল ভাবে চলতে থাকে। তো স্টুডেন্টদের জন্য আমার একটা সাজেশন থাকবে অবশ্যই যে যেন তারা হচ্ছে রুটিন করে পড়াশোনা করে। এটাতে তাদের দেখা যাবে যে প্রত্যেকটা সাবজেক্টের প্রতি একটা ভালো প্রিপারেশন হবে।
মোবাইল বা ইন্টারনেট ব্যবহার পড়াশোনায় এখন বেশি মানে এই জেনারেশনে প্রচুর পরিমাণে সহায়ক হইতে পারে। এর কারণ হচ্ছে যে মানে আমি যদি উদ্ভাসের কথাই বলি যে আমাদের উদ্ভাস কিন্তু অনলাইনে অনেক ভালো কনটেন্ট শেয়ার করে। মানে এই যে ক্লাস 6, 7, 8 এদের একাডেমিক বা 9, 10, 11, 12 সবারই একাডেমিক যেই অনলাইন ক্লাস আমাদের এভেইলেবল আছে। তো এটা যদি আসলে স্টুডেন্টদের কাছে থাকে আমি মনে করি যে ওরা আসলে আলাদা করে কোনো সাবজেক্ট কোনো টিচারের কাছে পড়ার আর দরকার পড়ে না। তো এটা দিয়ে আসলে তারা খুব ভালো মতোই নিজেদের বেসিক ক্লিয়ার করতে পারে। তো এখন এই যে এত মানে সুন্দর কনটেন্ট মানে অনলাইনে তারা বুয়েটের ভাইদের কাছে বা মেডিকেলের ভাইদের কাছে পড়তে পারতেছে। এই জিনিসটা কিন্তু অফলাইনে তাদের সুযোগ নাই। কারণ সবাই তো আসলে ঢাকায় এসে পড়াশোনা করতে পারবে না। বিভিন্ন জায়গায় তারা বসবাস করতে তাদের কলেজ হচ্ছে বিভিন্ন জায়গায়। তো অনলাইনে যে এখন সবচাইতে মানে ভালো কনটেন্টগুলা পাওয়া যাচ্ছে এটা অনলাইনেই কিন্তু তাদেরকে নিতে হবে। তো অনলাইনের এই যে ব্যবহারটা আমাদের মনে করি যে আসলে পড়াশোনার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে এখন এই জেনারেশনের জন্য। আ আসলে আমি ৩ বছর ধরে যে বুয়েটে আছি, তো এখানে আমি সবচাইতে বড় শিক্ষা যেটা পাইছি সেটা হচ্ছে যে, আসলে দেখা গেছে কি যে ইঞ্জিনিয়ারিং পড়তে গিয়ে আমার মনে হইছে যে এই জিনিসটা যেমন কোডিং এর কথাই বলি যে আমি কিন্তু মানে ইউনিভার্সিটি ঢোকার আগে বা সিএসই তে ঢোকার আগে বা আমার অনেক ফ্রেন্ডকেও এরকম দেখছি যে ওরা আসলে কোডিং এর সাথে পরিচিত ছিল না। তো ওরা শুরুর দিকে এরকম অনেক কয়েকটা দিন কিন্তু কোডিং নিয়ে স্ট্রাগল করছে। যে দেখা গেছে যে হবে কি হবে না এবং অনেকে এরকম চিন্তা করছে যে মাইগ্রেশন যদি করা যেত, সিএসই ছেড়ে দেওয়া যাইত এরকম কিছু একটা। তো কিন্তু দেখা গেছে যে ১ সেমিস্টার পরে বা ৬ মাস পরে সবাই কিন্তু দেখা গেছে যে এটার সাথে অভ্যস্ত হয়ে গেছে। তো আমার আসলে শিক্ষা হইছে এইটাই যে যেকোনো কিছু মানুষের কাছে আসলে অসম্ভব কিছুই নেই। মনে হইতে পারে এটা অসম্ভব বা আমার দ্বারা সম্ভব না। কিন্তু দেখা যায় যে সময়ের সাথে ওটার সাথে যদি লেগে থাকা যায় তাহলে যেকোনো কিছুই কিন্তু যেকোনো মানুষের দ্বারা সম্ভব। এটা আসলে আমার বুয়েট লাইফ থেকে পাওয়া একটা অনেক মানে বড় শিক্ষা। আচ্ছা, ব্যর্থতা থেকে আমি শিখেছি যে আমাদের আরো বেশি যেকোনো কিছু নিয়ে সিরিয়াস হওয়া উচিত। মানে আমি মনে করি যে একটা ব্যর্থতা কিন্তু একটা মানুষের জন্য ব্লেসিংস ও হইতে পারে অনেক সময়। যে যেমন দেখা যায় যে হইতে পারে যে ধরেন আ আ ক্লাস 10 এ একজনের এসএসসি পরীক্ষা আছে। তো এটা কিন্তু তার লাইফের অনেক বড় একটা পরীক্ষা, এসএসসি পরীক্ষা। তো যদি এসএসসি পরীক্ষার আগের অর্ধবার্ষিক বা প্রি-টেস্ট পরীক্ষায় তার রেজাল্টটা যদি খারাপ হয়, তো সে ব্যর্থ হইল। এটা থেকে সে বুঝলো যে তার পড়াশোনা আরো বেশি করে করা উচিত বা তার আরো বেশি সিরিয়াস হওয়া উচিত। আমি ক্লাস 7 এ যদি নিজেকে একটা পরামর্শ দিতে পারতাম, তো আমার এটাই হইতো যে ক্লাস 7 এ আমি যেটা পড়তেছি এই জিনিসটা আসলে আমার আজীবন কাজে লাগবে। এইটা আসলে যতদিন না আমি আসলে 9, 10 পড়ছি ততদিন পর্যন্ত এই ধারণা আমার ছিল না। বাট আমি দেখছি যে আসলে 7 এর টপিক গুলাই দেখা যায় যে পরবর্তীতে বারবার ইউজ করা হয়। মানে নিচের ক্লাসের টপিক গুলাই। তো প্রত্যেকটা ক্লাসে ওই টাইমটাই হচ্ছে মানে আমাদের বেশি সময় দেওয়া থাকে যে ওইটা ভালোমতো ক্লিয়ার করার। না হলে দেখা যায় পরে দেখা যায় যে ওই টপিকটা আর কোনদিন ক্লিয়ারই হয় না। তো আমি যদি পরামর্শ দিতে পারতাম এটাই দিতাম যে আসলে এই কনসেপ্ট গুলা আমার পরবর্তীতেও কাজে লাগবে। ইঞ্জিনিয়ারিং এর পাশাপাশি আসলে ভবিষ্যতে আমার আ আবিষ্কারক হওয়ার ইচ্ছা আছে। দ্যাট মিনস নতুন কিছু তৈরি করার একটা ইচ্ছা আমার ছোটবেলা থেকে ছিল। তো ইনশাআল্লাহ চেষ্টা করব যদি নতুন কিছু মানে তৈরি করা যায়। আচ্ছা, বুয়েটে আসলে আমার ভালো লাগার মতো অনেক জায়গায় আছে। যেমন পলাশী, তারপরে হচ্ছে আমাদের ইসি বিল্ডিং যেটা, তারপরে কম্পিউটার ল্যাব, দেন হচ্ছে আমাদের শহীদ মিনার। তো আর হচ্ছে এই সবগুলোর ভিতরেও মানে আমার আসলে সবচাইতে বেশি যেটা ভালো লাগে সেটা হচ্ছে আমাদের বুয়েটের ক্যাফেটেরিয়ার যে প্রাঙ্গণটা। কারণ যেকোনো ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো আমাদের ওইখানে হয়। তো বেশ একটা আনন্দমুখর একটা পরিবেশ তৈরি হয় ওইখানে প্রায় সময়। আচ্ছা, তো এখন আসলে ইউনিভার্সিটি ধরার পরে পড়াশোনার চাপটা অনেক বেশি হওয়ার জন্য অবসর সময় যদিও কম পাওয়া যায়, তো যতটুকুই পাওয়া যায় না কেন মানে আমি আসলে চেষ্টা করি আমার দাবা খেলতে অনেক পছন্দ। তো আমি চেষ্টা করি যে নিজের যে দাবার যে স্কিলগুলা সেগুলা ডেভেলপ করার। মানে দাবাই খেলি আরকি বন্ধুদের সাথে বা অনলাইনে। আর হচ্ছে আরো অনেক কিছুই করা হয় যেমন নতুন কিছু নিয়ে চিন্তাভাবনা করি যে আসলে আ যেই পড়াশোনার যেই সাইডগুলা যেগুলো হচ্ছে এখনো এক্সিস্টিং আছে, তারপরে হচ্ছে কি হইতে পারে এই জিনিসপাতিগুলো নিয়ে একটু চিন্তাভাবনা করি। আ ছোটবেলায় বিশেষ করে স্কুল লাইফে আমার মজার কাজগুলোর ভিতরে যেটা সবচাইতে বেশি মনে পড়ে সেটা হচ্ছে আমরা কলেজে যখন বন্ধুরা মিলে ফুটবল খেলতাম তো প্রত্যেকদিন আলাদা, আলাদা রকম হচ্ছে আমরা ম্যাচ এরেঞ্জ করতাম। যেমন দেখা গেছে যে হচ্ছে A ফর্ম ভার্সেস B ফর্ম, তারপর হচ্ছে 8 ভার্সেস 9। তো এইগুলা খেলা আবার বিভিন্ন লিগ চালু করতাম। এই লিগগুলার জন্য আমরা আগে একটা অকশন করতাম। যে একেকটা প্লেয়ারের জন্য আমরা হচ্ছে একেকটা হচ্ছে আ টিমের ক্যাপ্টেন ফিক্স করতাম। তারপরে তাকে কিছু কৃত্রিম পরিমাণে টাকা দিয়ে বলতাম যে হচ্ছে এই প্লেয়ারের দাম এত, এই প্লেয়ারের দাম এত। আমরা যে অকশনটা করতাম এটা আমার অনেক বেশি ভালো লাগতো। আসলে এখনো অনেক মিস করি এটা।
আচ্ছা, তো এইখানে আসলে মানে আমাদের যে রোবট মুভিটা আছে, রোবট মুভি দেখে ছোটবেলায় আমার ইচ্ছা হয়েছিল যে আমি রোবট বানাবো। কিন্তু আসলে পরবর্তীতে যেহেতু আমার সাবজেক্টটা আসলে একটু আলাদা দিকে চলে গেছে, তো এখন আসলে সেই সুযোগটা নাই। তবে ইনশাআল্লাহ যদি সামনে মানে হায়ার এডুকেশন করার মানে সুযোগ হয়, তখন ইনশাআল্লাহ এটা নিয়ে আবার চিন্তা করব। আসলে আমার কাছে সাফল্য বলতে যেটা বোঝায়, আমি একটা প্রভার্বের কথা মনে করি যে, "সাকসেস ইজ নট এ ডেস্টিনেশন, ইট ইজ এ জার্নি।" মানে সাফল্যের আসলে কোনো শেষ নাই। মানে সাফল্যর মাত্রাটা আসলে একেকজনের জন্য একেক রকম। দেখা গেছে যে কোনো একটা স্টুডেন্টের কাছে পাস করাটাই সাফল্য। আর কোনো একটা স্টুডেন্টের কাছে আবার ফার্স্ট হওয়াটা সাফল্য। তো সেক্ষেত্রে আমাদের সবসময় মানে আমাদের এইম রাখতে হবে হাই, এবং আমরা যদি কোনো সাফল্য অর্জন করি, এটা মনে করা যাবে না যে আসলে এটাই আমার শেষ। কারণ সাফল্যের কোনো শেষ নাই, সামনে আগানোর কোনো শেষ নাই। তো আমার কাছে মনে হয় যে সাফল্য হচ্ছে একটা জার্নি। মানে এটা কোনো গন্তব্য না। আচ্ছা, ৭ম শ্রেণীর যে শিক্ষার্থীরা আছে, আমার প্রিয় ভাই-বোনেরা, তো ওদের জন্য আমার যে সাজেশন থাকবে যে ওদের যে স্বপ্ন পূরণের জন্য কিভাবে আগাবে। তো এটার জন্য আমি আসলে এর আগেও বলছি যে ওদের যেই ক্লাস 7 এর টপিকগুলাই আছে বা যা আছে, মানে ওদের বুঝতে হবে যে প্রত্যেকটা স্টেজ তাদের জন্য গুরুত্বপূর্ণ। হ্যাঁ, হয়তোবা সামনে গেলে তাদের সাফল্য অর্জন করার সময়টা আসবে। কেউ মনে করতে পারে যে হ্যাঁ, আমি ইঞ্জিনিয়ার হইতে চাই, তাহলে সেক্ষেত্রে আমি যখন এইচএসসি পড়বো, তো ওই টাইমে হয়তো হ্যাঁ, ঠিক আছে, ওই টাইমটা আমার আসতেছে, আমি অ্যাডমিশন দিব। কিন্তু না, এই যে তারা ক্লাস 7 এ পড়তেছে, এখন থেকেই তাদের মানে এই প্রিপারেশনটা নেওয়া উচিত যে সে লাইফে কি করতে চায়। সে যদি ইঞ্জিনিয়ার হইতে চায়, তো সেক্ষেত্রে তার ম্যাথের বেসিকটা খুব ভালো থাকতে হবে। তো সেক্ষেত্রে তার এখন থেকে কিন্তু এই গুরুত্বটা দেওয়া উচিত। তো আমার আসলে তার জন্য মানে ক্লাস 7 এর জন্য পরামর্শ থাকবে এটাই, যে তারা এখন থেকেই যেন তাদের লক্ষ্য একটা ঠিক করে, এবং ঠিক করার পরে সে অনুযায়ী সেইভাবে প্রিপারেশন নেওয়া শুরু করে। আমার মতে একটা ভালো মানুষ হওয়ার জন্য আমি মনে করি সবচাইতে ভালো গুণ হচ্ছে সত্যবাদী হওয়া। কারণ সত্যবাদী যদি একজন মানুষ হয়, তাহলে সেক্ষেত্রে আসলে সে তার আদর্শে সবসময় অটল থাকবে। সে এমন কিছু করতে পারবে না যেটা আসলে সে মানুষের সামনে মিথ্যা বলতে পারবে না। সো বেসিক্যালি কেউ যদি সত্যবাদী হয়, যে কোনোই মিথ্যা কথা বলবে না, তো সেক্ষেত্রে আমি মনে করি যে তার আদর্শ ঠিক থাকবে, এবং সে দেখা যাবে যে জীবনে অনেক উন্নতি করতে পারে ইনশাল্লাহ। তো শেষে আমাদের সবার জন্য কয়েকটা যে সাজেশন থাকবে, শিক্ষার্থী যারা আছো তাদের সবার জন্য, যে তোমরা সবসময় সত্য কথা বলবা, সৎভাবে লেগে থাকবা, চেষ্টা করবা। তারপর হচ্ছে পিতা-মাতার প্রতি সবসময় শ্রদ্ধাশীল হবা। আর নিজের লক্ষ্য মানে কোনো কিছু যেন তোমার লক্ষ্যকে আসলে বিচ্যুত করতে না পারে। নিজের একটা লক্ষ্য ঠিক করবা। লাইফে যেকোনো কিছু, যেকোনো বাধা আসুক, তোমার লক্ষ্য যেন বিচ্যুত তোমার থেকে না হয়। তো এই পরামর্শ এবং তোমাদের সবার জন্য অনেক বেশি শুভকামনা আর দোয়া রেখে আমি এখানে শেষ করতেছি। সালামু আলাইকুম।